ননীমাধব ক্লাবের নাম রাখল মুড়াগাছা কৃষ্টি কেন্দ্র। সারা বছরের মধ্যে দুটো উৎসব, একটা পল্লী সেবা অর্থাৎ দল বেঁধে পুকুরে ঝাঁপিয়ে পড়ে কচুরি পানা তোলা, বেশিরভাগই দলের ছেলেদের পুকুরে। আর একটা উৎসব কি করা যায় ভাবতে ভাবতে ঠিক হলো জলসার আয়োজন। জমিদার নেই, ভগ্নদশা জমিদার বাড়িটা আছে। সেই জমিদার বাড়ির ভিটে মেরা বেঁধে জলসা। গাছে গাছে ফলাও করে বিজ্ঞাপন আটকে দেওয়া হলো, শহর থেকে প্রথম শ্রেণীর গাইয়ে বাজিয়ে আসবে। ননির দল মুড়াগাছা থেকে কলকাতায় ছুটোছুটি করতে লাগলো, বাসে আর ট্রেনে। যারা খেয়াল গান তাদের বদ খেয়ালের অন্ত নেই। মিনিটে মিনিটে চা চাই, তাছাড়া যোগাযোগ করাই মুশকিল। আগাম টাকা গুঁজে দিলেও জলসার তারিখ ভুলে যান, মনে থাকে না। এত বড় আর্টিস্টদের কাছ থেকে রসিদও চাওয়া যায় না। আধুনিক ভজন ভাটিয়ালি চারা গান তাদেরও নাগাল পাওয়া মুশকিল। গ্রামোফোন কোম্পানি আছে, স্টুডিও আছে। ফলে জলসার দিন যত এগিয়ে আসতে লাগল, ননীমাধবের দলের তত স্নান আহারের চিন্তা শিখে উঠল। ভৈরব ব্রহ্মচারী হাঁড়ি বাজিয়ে গান করেন, সেজন্য নতুন হাঁড়ির অর্ডার দেওয়া হয়েছে, ব্রহ্মচারীর ফরমায়েশ মতো সাইজের। এছাড়া 54 খিলি পান তৈরি করে রাখার কথা। 18 খিলি একসঙ্গে মুখে দিলে তবে গাইতে পারেন। শেষ পর্যন্ত বাইরের আর্টিস্ট একমাত্র ভৈরব ব্রহ্মচারী ছাড়া কেউ এলেন না। যারা আনতে গিয়েছিল তারা মুখ চুন করে ফিরে এলো, কেউ বাড়িতে নেই। নিরুপায় হয়ে ননীমাধব পাড়ার গাইয়ে বাজিয়েদের স্টেজে তুলল। মল্লিকদের পরাণ বাঁশের বাঁশি, ঘোষালদের সুধীর খোনা গলায় আধুনিক গান। শেষকালে স্টেশনের ধারে যে কানা ভিখারিটা দেহতত্ত্বের গান করে তাকেই ধরে আনতে হলো। লোকেরা তুমুল হইচই শুরু করল, কেউ কেউ পয়সা ফেরতও চাইল। ননীমাধবের স্থির বিশ্বাস এসব গোপীমোহনের দলের কারসাজি, তারাই সব ভণ্ডুল করে দিয়েছে। ননীমাধব যেমন পূব পাড়ার, গোপীমোহন তেমনই পশ্চিম পাড়ার। দুজনের মধ্যে চিরকালের রেষারেষি। দুজনের দুটো দোকান ছিল, গোপীমোহনের চায়ের আর ননীমাধবের খাটিয়ার। ননীমাধব বলতো, গোপীর দোকানে দিন কতক চা খেলেই আমায় খাটিয়ায় চাপতে হবে, সেই জন্যই পাশে দোকান করেছি। এখন অবশ্য গোপীমোহন দোকান সরিয়ে নিয়ে গেছে, কিন্তু আক্রোশ কমেনি। ননীমাধবের কৃষ্টিকেন্দ্রের পত্তন হতেই অন্য দল গোপীমোহনকে ধরল। গোপীদা, আমরা কি চুপচাপ বসে থাকব? দুপুরবেলা, দোকানে খদ্দের নেই। গোপীমোহন ভিজে গামছা মাথায় দিয়ে একটা চেয়ারের উপরে বসেছিল। সব শুনে হেসে বলল, দেখ, ওসব দ্বিতীয় ভাগের যুগ চলে গেছে। আজকাল লোকেরা সাদামাটা জিনিস পছন্দ করে। এবার কলকাতায় গিয়ে দেখে এলাম, কাপড় চোপড়ের দোকানের নাম পোশাক, জুতোর দোকানের সাইনবোর্ডে লেখা জুতো ঘর। সেই জন্যই তো আমার দোকানের নাম দিয়েছি চা পান। হরগোবিন্দ বলল, তাতে মুশকিলও হয়েছে গোপীদা। ননির দল বলে বেড়াচ্ছে চায়ে কাঠের গুঁড়ো, কাটলেটে গিরগিটির মাংস চাপানো হয় বলে দোকানের এই নাম চা পান। গোপীমোহন হাসল, ননের দলের কাছে আর এর চেয়ে বেশি আশাও করি না। আধুনিকতার ওরা জানে কি, সব কুপমণ্ডুকের দল। সতীশ বয়সে সবচেয়ে ছোট, সে একপাশে বসে মাঠ থেকে তুলে আনা ছোলা চিবাচ্ছিল। জিজ্ঞাসা করল, ওই কথাটার মানে কি গো গোপীদা? আমারও যেমন হয়েছে মূর্খ নিয়ে কারবার। কূপমণ্ডুক মানে জানিস না? কূপ মানে কুয়ো, তা তো জানিস। আর মণ্ডুক মানে, ওর নাম কি, ওই মন্ডা। যারা কুয়োর জলে মন্ডা ভিজিয়ে খায় তারা কূপমণ্ডুক, অর্থাৎ মূর্খ। সকলে এবার মাথা নাড়ল। এ কথাটার মানে তারা আগেই জানত। সতীশটার একেবারে বুদ্ধিশুদ্ধি নেই। পরাশর বলল, কুয়োর জলে মন্ডা ভিজানোর কথা থাক গোপীদা, আমাদের কিছু একটা করতেই হবে। আলবাত। উত্তেজিতভাবে কথাটা বলতে গিয়েই গোপীমোহন বেসামাল হয়ে গেল।
চেয়ারের 3টে পায়া আর একটা ইট নির্ভর। ইট সরে যেতেই চেয়ার কাত হয়ে পড়ল গোপীমোহনকে নিয়ে। সনাতন চেয়ারের পাশে বসেছিল। গোপীমোহন কাত হতে তার মাথার গামছা সনাতনের মুখের উপর গিয়ে পড়ল। তোমার গামছায় কি দুর্গন্ধ গো গোপীদা, অন্নপ্রাশনের ভাত উঠে আসবার দাখিল। নিজেকে সামলে গোপীমোহন হাত বাড়িয়ে গামছাটা নিয়ে আবার মাথায় চাপিয়ে বলল, দুর্গন্ধ কেন হবে রে, পুকুরের পচা পা গামছায় দিয়েছি, মাথা ঠান্ডা হয়। শহরে যে এয়ার কন্ডিশন মেশিন দেখিস, তার বেশিরভাগের মধ্যেই তো ওই পাঁক ভরা থাকে রে, সেই জন্যই তো এত ঠান্ডা। পরাশর বলল, যাক গোপীদা, এবার আসল কথাটা ভাবো। ও আর ভাবাভাবি কি, আমি ঠিক করে ফেলেছি। ফেলেছ? বলে ফেলো। আমরা থিয়েটার করব। আমাদের ক্লাবের নাম নাটুকে দল। দলের সবাই চিৎকার করে উঠল, বাহ বাহ, এমন না হলে মাথা! নাটুকে দল, নাটুকে দল যুগ যুগ জিও। সতীশ লাফিয়ে উঠে বলল, আমি আজই সাইনবোর্ডের অর্ডার দেব। সতীশের মামাদের সাইনবোর্ড আঁকার দোকান। সতীশও দোকানে বসে হাত মক্স করে। কথাটা সতীশ ভালোই বলেছিল, কিন্তু সে লাফিয়েই সর্বনাশ করল। তাকের উপর কাঁচের জারে বিস্কুট আর কেক ছিল, একটা জার ভেঙে বিস্কুট মেঝের উপর পড়ে গেল। গোপীমোহনের মাথায় পাঁক ভর্তি গামছা থাকলেও তার মেজাজ গরম হয়ে গেল। লোকসানের বরাত গেল তো দামি বিস্কুটগুলো। না নেচে কি তুই কথা বলতে পারিস না? কুপমণ্ডুক কোথাকার। অন্য সকলে ব্যাপারটা থামিয়ে দিল। সাইনবোর্ড এলো। গোপীমোহনের চায়ের দোকানে সাইনবোর্ড আটকানো হলো। বই ঠিক হলো, সীতাহরণ। সব পার্টি ঠিক হলো, কিন্তু হনুমানের পার্ট করতে কেউই রাজি নয়। 2-1 জন রাজি হলো, কিন্তু তারা ল্যাজ জুড়তে নারাজ। গোপীমোহন রেগে লাল। ল্যাজ ছাড়া হনুমান, ডিম ছাড়া অমলেট, তাহলে লঙ্কা দহনটা হবে কি করে? হনুমান কাঁধে করে এ যুগের মতো পেট্রোলের টিন নিয়ে যাবে? এ ব্যাপারেও একটা নিষ্পত্তি হলো। সবাই মিলে সতীশকে রাজি করালো। গোপীমোহনের বিস্কুট নষ্ট হবার রাগ বোধহয় যায়নি। সে বলল, খুব তো লাফাতে ওস্তাদ, এপার তোকেই মানাবে। তা তো হলো, কিন্তু ননীমাধবের জলসা পণ্ড করার কি হবে? একটা গরুর গাড়ি ভাড়া করে ননীমাধবের দল ঢাক পেটাতে পেটাতে মুড়াগাছা প্রদক্ষিণ করছে। মুড়াগাছার ইতিহাসে এমন অভিনব জলসা এই প্রথম। আবার গোপীমোহনের চায়ের দোকানের সামনে অনেকক্ষণ ধরে ঢাক পেটালো। চোয়ার মধ্যে মুখ দিয়ে ননীমাধব নিজে চেঁচালো সুর করে। দলটা চলে যেতে গোপীমোহন বলল, ওরে, একটা কাজ করতে পারিস? কি বলো গোপীদা? ননের দল শহর থেকে যেসব আর্টিস্ট আনবে, তাদের নাম তো গাছে গাছে লটকে দিয়েছে, তাদের ঠিকানাগুলো জোগাড় করতে পারিস? সনাতন বলল, খুব পারি গোপীদা, আমার এক পিস্তত ভাইয়ের কাকার ছেলে রেডিও অফিসে কাজ করে, তার কাছ থেকে সব ঠিকানা পেয়ে যাব। ঠিক আছে, তুই ঠিকানাগুলো নিয়ে আয়, তারপর যা করবার আমি করছি। ঠিকানা এলো, সব শুদ্ধ 5 জন। জলসার দিন 2 আগে গোপীমোহন বেরিয়ে পড়ল। এ 2 দিন দোকান চালাবে তার ভাগ্নে বিশ্বনাথ। দলের সবাই তো রয়েছেই, তবে তাদের খুব বিশ্বাস নেই। কলকাতা শহর গোপীমোহনের খুব চেনা। সওদা করতে মাসে 2বার তাকে আসতে হয়। ননীমাধবের জলসায় যাদের যাবার কথা, তারা সবাই 2য় শ্রেণীর আর্টিস্ট। গোপীমোহন প্রথমে গেল অমলেন্দু বসাকের কাছে। অমলেন্দু তানপুরা নিয়ে রেওয়াজ করছিলেন। রেওয়াজ থামিয়ে বললেন, কি ব্যাপার? আগে মুড়াগাছা থেকে আসছি, বড় বিপদ। বিপদ? কি বিপদ? জলসার কথা ছিল, কিন্তু হঠাৎ ননীমাধববাবুর পিতৃবিয়োগ হওয়াতে সেটা আর হচ্ছে না। অমলেন্দু বললেন, না হলেও অগ্রিম যে টাকা আপনারা দিয়েছেন সেটা ফেরত দিতে পারবো না। আমি তা দিই না, সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। একরকম ভালোই হলো, নৈহাটি থেকে যে লোক এসেছিল, ওই একই দিনে তাদের জলসা, সেখানেই যাব। গোপীমোহন 2 হাত জোর করে বলল, আগে আগাম টাকা আমরা ফেরত চাই না। আপনি অপেক্ষায় থাকবেন,
সেই জন্যই বলে গেলাম। ঠিক এইভাবে হিমাংশু সরখেল, পিনাকি দে আর জিতেন পুরকায়স্থকে গোপীমোহন একই কথা বলল। জিতেন পুরকায়স্থ অসুস্থ, খুব জ্বর, তিনি এমনিতেই যেতে পারতেন না। শুধু ভৈরব ব্রহ্মচারীকে কায়দা করা গেল না। তিনি বললেন, না মশাই, কথা দিয়েছি আমি যাবই, না হয় ফিরে আসব। গোপীমোহন বলল, সে আপনার ইচ্ছা, পাছে আপনার হয়রানি হয় তাই বলতে এসেছিলাম। গোপীমোহন ফিরে এলো। মুড়াগাছায় এসে দলের কাছে সব বলল। জলসা বানচাল হবেই, একলা ব্রহ্মচারী আর কি করবে। তাই হলো। কলকাতার আর্টিস্টদের মধ্যে একমাত্র ব্রহ্মচারী এলেন। তার গান শেষের দিকে। বড় আর্টিস্ট না আসাতে সবাই হইচই জুড়ে দিল। ননীমাধব স্টেজে উঠে হাত জোড় করে সবাইকে বোঝালো। রাত 12টা নাগাদ ব্রহ্মচারী গান শুরু করলেন। মঞ্চের একদিকে নতুন হাঁড়ি উপুর করা ছিল, মুখে কাপড় বাঁধা। একজন সেই হাঁড়িটা ব্রহ্মচারীর কোলের উপর তুলে দিল। হাঁড়ির মুখের কাপড় খুলে ব্রহ্মচারী গাইলেন, দেহের মধ্যে যত রিপু দেয় মা কেবল যন্ত্রণা। সবটা গাইতে হলো না। হাঁড়িতে বার কয়েক আঙুলের ঠেকা দিতেই বো বো শব্দ। ব্রহ্মচারী বিরাট হাঁ করে মা গো মা বলেই বাবাকে স্মরণ করলেন। ওরে বাবারে, গেলুম রে। হাড়ের মধ্য থেকে বলতার ঝাঁক বেরিয়ে মঞ্চ অন্ধকার করে ফেলল। ব্রহ্মচারীও চোখে অন্ধকার দেখলেন। মঞ্চ থেকে লাফ দিয়ে পড়ে স্টেশনের দিকে ছুট। ভোরের দিকে স্টেশনের প্ল্যাটফর্মের উপর তাকে যখন পড়ে থাকতে দেখা গেল, তখন মনে হল ভৈরব ব্রহ্মচারী যেন মাস দুয়েক নৈনিতাল ঘুরে এসেছেন। একেবারে ডবল স্বাস্থ্য, গালের মাংস এত ফুলেছে যে চোখ দুটো উধাও। ননীমাধবের দলের স্থির ধারণা যে গোপীমোহন আর তার সাকরেদদের বদমাইশি। হাঁড়ির মধ্যে কখন যে বলতার চাক ঢুকিয়ে দিয়েছে কিংবা হাঁড়িই বদলে দিয়েছে। দলের মিটিং বসল। ননীমাধব বলল, এ অপমানের প্রতিশোধ নিতেই হবে। গোপীরা থিয়েটার করছে। কি করে করে দেখি। কবে কোথায় কি বই হচ্ছে খবর আন। খবর আনা শক্ত কিছু নয়। দিন 20 পরেই গাছে গাছে লোকের পাঁচিলে ছাপানো পোস্টার দেখা গেল। নাটকে দলের প্রথম নিবেদন সীতাহরণ। পরিচালনা ও রামের ভূমিকায় গোপীমোহন লস্কর। আগামী কোজাগরী লক্ষ্মী পুজোয় স্টেশন ময়দানে। ননীমাধব বুঝতে পারল গোপীমোহনের দল এবার রীতিমতো হুঁশিয়ার থাকবে। তার দলকে ধারে কাছে ঘেঁষতে দেবে না। অন্য মতলব বের করা ছাড়া উপায়ান্তর নেই। দলের দুজন রঘুনাথ আর হরেন গোপীমোহনের কাছে গিয়ে হাজির। তখনও রিহার্সাল শুরু হয়নি। অনেকে এসে বসে আছে। গোপীমোহনের চায়ের দোকানের পিছনেই রিহার্সাল হয়। ভাগ্নেকে বসিয়ে গোপীমোহন রিহার্সালে আসে। তবে খদ্দেররা চেঁচামেচি করলে গোপীমোহনকে রামের পাঠ ছেড়ে দোকানেও আসতে হয়। মাঝে মাঝে গোলমালও হয়ে যায়। রাম চুপচাপ বসে আছে। বিভীষণরূপী সনাতন এসে দাঁড়াল। কি আদেশ সখা? রামের মন তখন চায়ের দোকানে। একটু আগে একজন খদ্দের হাঙ্গামা করেছে। সে বিভীষণের প্রশ্নের উত্তরে হঠাৎ বলে ফেলল, পিছনের টেবিলে 2টো চা, 2খানা বিস্কুট। সবাই হেসে উঠতে গোপীমোহনের খেয়াল হল। গোপীমোহন রিহার্সালে ঢুকতে গিয়ে দেখল রঘুনাথ আর নরেন এক কোণে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ননের দলের ছোকরা দুটো এখানে কেন? রঘুনাথ বলল, গোপীদা, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে? কেন, তোদের ননে কি হলো? সেই কথাই তো বলবো, শোনবার সময় হবে তোমার? আয় এদিকে, আমার বেশি সময় নেই, রিহার্সাল আছে। চায়ের দোকানের পিছনে মাঠ। সেই মাঠে গোপীমোহন আর রঘুনাথ বসল। পাশে নরেন। ননির অত্যাচারে আর পারি না গোপীদা, আমাদের উপর কেবল তম্বি। জলসা জমল না, তার সব দোষ আমাদের। হাঁড়ির ভেতর আমরা নাকি বলতা পুরে রেখে ননিকে বেইজ্জত করেছি, আর আমরা ওর কাছে যাচ্ছি না। গোপীমোহন আর চোখে দুজনকে দেখে নিয়ে বলল, কিন্তু সীতাহরণ বইতে সব পাঠ তো দেওয়া হয়ে গেছে, আর দেবার মতন তো কিছু নেই।
নরেন বলল, পাট আমাদের দরকার নেই গোপীদা, ওসব আমাদের আসেও না। আমরা তোমার ফাই ফরমাস খাটব, যা বলবে তাই করব। ওই ননের দলে গিয়ে এতদিন যে কি ভুল করেছি গোপীদা, এই নাক আর কান বলছি। গোপীমোহন বলল, ঠিক আছে, কাল আসিস, আজ রাতটা ভেবে দেখি। রঘুনাথ আর নরেন রয়ে গেল। প্রথম দিকে গোপীমোহনের একটু সন্দেহ ছিল, কিন্তু কদিন এদের হালচাল দেখে সে নিশ্চিত হল, না, এরা ননির কাছে আঘাত পেয়ে দল ছেড়েছে। রিহার্সালের সময় রঘুনাথ আর নরেন একপাশে বসে থাকত, দরকার হলেই জল নিয়ে আসত, কিংবা কারোর জন্য বিড়ি সিগারেট। গোপীমোহনের দোকানের খদ্দেরও সামলাত। খুশি হয়ে গোপীমোহন বলেও ছিল, কিরে, তোরা ছোটখাটো পাঠ করবি নাকি? রাম কিংবা রাবণের সৈন্য? বেশি কথা বলতে হবে না, স্টেজে ঢুকবি আর মরবি। রঘুনাথ হাত জোর করেছে, দোহাই গোপীদা, ওসবে দরকার নেই। স্টেজে যতক্ষণ সিন ফেলা থাকে ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু সিন উঠলেই লোকের কালো কালো মাথা দেখলে নিজের মাথা ঘুরে যায়, মুখ দিয়ে একটি কথাও ফোটে না। নরেন বলল, আমারও সেই অবস্থা গোপীদা। মামার বাড়িতে একবার অনুচরের পাঠ দিয়েছিল দক্ষযজ্ঞ পালায়। ভয় পেয়ে এমন জোরে শিবকে জড়িয়ে ধরেছিলাম যে শিবের দম বন্ধ হবার জোগাড়। প্রাণ বাঁচাতে শেষকালে শিব ত্রিশূল দিয়ে পেটে এমন খোঁচা মেরেছিল যে পেটে এখনো দাগ আছে। সনাতন বলল, যাক গোপীদা, সবাই একসঙ্গে পার্টে নামলে থিয়েটারের দিন কাজের লোকই পাওয়া যাবে না। তাই ঠিক হলো, রঘুনাথ স্টেজের ভিতরের সব ব্যবস্থার উপর নজর রাখবে, আর নরেন বাইরের ভিড় সামলাবে, অবাঞ্ছিত লোক না এসে যাতে জোটে। গোপীমোহনকে একান্তে ডেকে নরেন বলল, একটা কথা তোমায় বলে দি গোপীদা, ননি কিংবা তার দলের কাউকে ধারে কাছে ঘেঁষতে দেবে না, ওদের মতলব ভালো নয়, ওরা থিয়েটার পণ্ড করবার চেষ্টায় থাকবে। কিন্তু গোপীমোহন উত্তর দিল, টিকিট কেটে যদি আসে আটকাবি কি করে? জলসার টিকিট ছিল 1 টাকা, থিয়েটারের টিকিট হয়েছে 8 আনা। নরেন বলল, টিকিট ওদের দলের কাউকেই যেন বিক্রি না করা হয়, কেউ কিনতে এলে পরিষ্কার বলে দেবে টিকিট সব বিক্রি হয়ে গেছে। বেশ, তা করতে পারলে আমার আপত্তি নেই। গোপীমোহন খুব ব্যস্ত, কলকাতা থেকে সিন, পোশাক, পেইন্ট করার লোক আনার সব দায়িত্ব তার উপর। তাছাড়া সকলকে অভিনয় শেখানোর ব্যাপারটা তো রয়েছে। অভিনয় আরম্ভ 8টায়, 6টা থেকে মাঠে লোকারণ্য। প্রথম কথা, টিকিটের দাম কম। দ্বিতীয়, পাড়ার ছোকরাদের থিয়েটার, ছেলে বুড়ো সবাই এসে হাজির। নরেন আর কয়েকজন গেটে রইল, স্টেজের মধ্যে রঘুনাথ। 5টা থেকেই সকলে রং মাখতে শুরু করল। বিশেষ করে সতীশকে নিয়েই মুশকিল, তার পোশাক ছাড়াও পরিপুষ্ট লেজের ব্যাপার রয়েছে। খড় পাকিয়ে লম্বা করে তার উপর কাপড় জড়ানো, কাপড়ের ফাঁকে ফাঁকে আবার জরির ফিতা। দুজন ড্রেসার হিমশিম খেয়ে গেল। তাদের সঙ্গে রঘুনাথও হাত লাগালো, আপনারা আর সকলকে দেখুন, লেজের ভার আমি নিচ্ছি। ঠিক আছে ভাই, তুমি ফিতেটা জড়িয়ে দাও, আমরা রাম রাবণকে দেখি। একটা টুলে সতীশ বসেছিল, মুখে হনুমানের মুখোশ। সে বলল, রঘু, এ যে আমার চেয়ে লেজ ভারী হয়ে গেল রে, লেজ আমি আছড়াবো কি করে? লেজের তরিবত করতে করতে রঘুনাথ বলল, একবারই তো তোমাকে লেজ আছড়াতে হবে, তখন দুহাত দিয়ে লেজটা তুলে নিও। পারবো তুলতে, তাই ভাবছি। ড্রেসাররা রাবণের জন্য 10 মুন্ড এনেছিল। গোপীমোহন ধমক দিয়েছে, এ যুগে ওসব অচল। মহাপ্রতাপশালী রাবণ, তাই বলে 10 মুন্ড 20 হাত সত্যিই কি ছিল নাকি? তাহলে লোকটা ঘুমোতো কি করে? অতগুলো হাত কখনো ম্যানেজ করা যায়? একমাত্র গায়ে মশা মাছি বসলে কাজে লাগে, ওসব দরকার নেই। বিরাট একটা গোঁফ শুধু আটকে দাও। তাই হলো, পরাশর রাবণ। বিরাট চেহারা, গোল মুখ, প্রকাণ্ড একটা গোঁফ লাগাতেই চেহারা বদলে গেল। রামের সঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র রাবণ। পরাশরের চেহারা যেমন বিরাট, গলার জোর সেই অনুপাতে নিচু, অথচ হুঙ্কার ছাড়া রাবণকে কল্পনা করা যায় না। রঘুনাথ যখন রাবণের সামনে গিয়ে দাঁড়ালো, তখনও রাবণ পার্টে মগ্ন। রঘুনাথকে দেখে বলল, বড় মুশকিলে পড়েছি রে। কি দাদা, 1 কাপ চা এনে দেব? গরম চা?
হুম, চায়ে হবে না। গলাটা নিয়ে কি করি বলতো? তোমাকে তো কিচ্ছু করতে হবে না, গলা তো রামই কেটে ফেলবে। আরে তার আগে, গোপীদার গলার আওয়াজটা খুব ভরাট, আমার গলাটা তেমন সুবিধের নয়। নানা রকম করেছি, গলার আওয়াজটা তুলতে পারছি না। রঘুনাথ হাসল। এ আবার একটা সমস্যা? এমন বড়ি তোমায় দিতে পারি যে খেলে গলার স্বর একেবারে মেঘের ডাকের মতন হয়ে যাবে। বলিস কি? কি বড়ি? রঘুনাথ পকেট থেকে কাগজে মোড়া দুটো বড় সাইজের বড়ি বের করল। এই নাও, দুটো খেয়ে নাও। কথাটা আর কাউকে বলো না। আমার কাছে আর বড়ি নেই পরাশরদা। মাথা খারাপ, কাকে আবার বলতে যাব? নে, দে শিগগির। কি করে খেতে হয় রে? দাঁড়াও, তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি। রঘুনাথ জল নিয়ে এলো। পরাশর বড়ি খেয়ে গলায় জল ঢেলে দিল। তোর উপকার কোনোদিন ভুলব না রঘু। ঠিক আছে, এখন আর কথা বলো না, মুখ বন্ধ করে বসে থাকো। একেবারে স্টেজে গিয়ে গলা খুলবে। আমি ওদিকটা একবার দেখে আসি। রঘুনাথ সনাতনের কাছে এসে দাঁড়ালো। সনাতন রং মেখেছে, কিন্তু পোশাক পরেনি। রঘুনাথ বলল, কি সনাতন দা, সময় তো প্রায় হয়ে এলো, পোশাক পরে নাও। সনাতন মুখ বিকৃত করে বলল, ধুর, আগে জানলে কে বিভীষণে পাঠ করত। একে তো বিশ্বাসঘাতকের পাঠ, তারপর ভেবেছিলাম রাবণের যখন ভাই তখন জমকালো পোশাক পরতে পাবো, কিন্তু এখন শুনছি সাত্ত্বিক বিভীষণ সাদামাটা পোশাক পরবে। মেজাজটাই খারাপ করে দিলে। রঘুনাথ হাসল। নামকরা লোকদের পোশাক তো খুব সাধারণই হয়। বিদ্যাসাগর, অশ্বিনী দত্ত, গান্ধীজির পোশাক দেখনি? পার্টে তুমি মেরে দেবে। দাঁড়াও, তোমার পোশাকটা আমি নিয়ে আসছি। সাদা সিল্কের পোশাক রঘুনাথ যত্ন করে পরিয়ে দিল। প্রায় 8টা বাজে। কনসার্ট আরম্ভ হয়েছে। রঘুনাথ গোপীমোহনের খোঁজে গিয়ে দেখল গোপীমোহন একেবারে তৈরি। দুটো হাত পিছনে দিয়ে পায়চারি করছে আর বিড়বিড় করে পাঠ বলছে। রঘুনাথকে দেখে বলল, কিরে, কেমন মানিয়েছে? চমৎকার, একেবারে আসল দুর্বাদলশ্যাম। গলা ঠিক আছে তো গোপীদা? কেন এ কথা বলছিস কেন? না, ওই পরাশরদা গলার জন্য কি সব খাচ্ছে, বলছে আওয়াজটা যা একটা তুলব রামের পিলে চমকে যাবে। পিলে? ওই রকম বুদ্ধি। রাম দেবতা, দেবতাদের আবার পিলে হয় নাকি? এ কি আমাদের গাঁয়ের তারাচরণ সরখেল যে জোড়া পিলে বয়ে বেড়াবে? একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে গোপীমোহন বলল, না রে, গলার জন্য কিছু একটা করতে হবে। মাঝে মাঝে বসে যাচ্ছে, বোধহয় ঠান্ডা গরমে এরকম হয়েছে। ওষুধ আমার কাছে আছে গোপীদা, সব ঠিক হয়ে যাবে। আছে? আর তুই চুপচাপ বসে আছিস? তুমি না বললে আনি কি করে? দাঁড়াও, এনে দিচ্ছি। মিনিট 10 মধ্যে রঘুনাথ ফিরে এলো, হাতে বড় একটা গ্লাস। কি রে ওতে? কাবুলি সিদ্ধি। কাবুলিদের গলার আওয়াজ শুনেছ তো? পিলে শুধু চমকায় না, ফেটে চৌচির হয়ে যায়। আর কথা না বলে গোপীমোহন চোঁ চোঁ করে গ্লাস শেষ করে বলল, ভালো জিনিস রে, কোথায় পেলি? তোমাকে এরপর আরেক গ্লাস খাওয়াবো গোপীদা, দেখবে তীর লাগবে না, শুধু তোমার হুঙ্কারেই রাবণ বধ হয়ে যাবে। ঠিক 8টা 15 সিন উঠল। প্রথম আধ ঘন্টা খুব জমল, বিশেষ করে রামের পাঠ। সীতাকে হারিয়ে রাম যখন পঞ্চবটিতে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তখন মেয়ে মহলে সবাই চোখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। লোচনমুচি পর্যন্ত উত্তেজিত হয়ে বলে উঠল, রাবণের চামড়া খুলে রামের জুতোর হাফসোল বানিয়ে দিতে হয়। গোলমাল শুরু হলো বিভীষণ ঢুকতেই। নবদুর্বাদলশ্যাম, আমি রাবণের ভ্রাতা, আজীবন সত্যের পূজারী। পাঠ বলার সঙ্গে সঙ্গে বিভীষণ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করতে লাগল, দোলাতে লাগলো দুটো হাত। ভীষণ একটা অস্বস্তি হচ্ছে বোঝা গেল। কিছুক্ষণ পরে অবস্থা চরমে উঠল। রাম রঘুমণি, এ পরানো সমর্পিব তোমার চরণে। জানকী হরণ করি যে পাপ করিয়াছে দশানন, সমুচিত শাস্তি তার করহ বিধান। উফ, জ্বালিয়ে দিলে বাবারে বাবা, গেলুম। রামের পবিত্র সান্নিধ্যে আশ্রয় নিতে এসে
বিভীষণের এ কি ধরনের জ্বলুনি দেখে সবাই অবাক। কি আবার হলো? ততক্ষণে বিভীষণ পোশাক খুলে ফেলেছে, নিজের গেঞ্জিও। স্টেজের উপরে একেবারে নটরাজ নৃত্য। গোপীমোহন পাকা অভিনেতা, সামলে নিয়ে বলল, সখা বিভীষণ, কি হে তুই এ চঞ্চল? বিভীষণের নাচ থামেনি, সারা গায়ে লাল লাল দাগ ফুলে উঠেছে। সব ভুলে বিভীষণ চেঁচিয়ে উঠল, কি হেতু চঞ্চল? ডেও পিঁপড়ের কামড়ে একেবারে পাগল করে দিয়েছে। কি জ্বালা রে বাবা! নাচতে নাচতে বিভীষণ ছুটে পালালো। দর্শকদের মধ্যে হাততালি আর হাসির ধুম। ড্রপ পড়ে যেতে গোপীমোহন সনাতনের খোঁজ করল। কোথায় সনাতন? সে তখন 1 মাইল দূরে পচা পুকুরে গা ডুবিয়ে বসে আছে। কিছুক্ষণ কনসার্ট চলল ব্যাপারটা সামলে নেবার জন্য। তার পরের সিন লক্ষণ আর হনুমানকে নিয়ে। লক্ষণের বিশেষ পার্ট নেই, হনুমানেরই সব কথা। সীতাকে কোথায় রেখেছে দুর্বৃত্ত রাবণ সেটা দেখবার জন্য হনুমান লাফিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় যাবে। সতীশ লেজ শুদ্ধ ঢুকতেই লোকেরা হেসে উঠল, চমৎকার মানিয়েছে। 2-1টা বদমাইশ ছেলে বলে উঠল, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি? হনুমান কোনো কিছুতে কান না দিয়ে জোর হাতে সীতাবন্দনা শুরু করল। তারপর বলল, রামানুজ, সীতামোর অন্তরে বাহিরে, তন্ন তন্ন করি খুঁজি ত্রিভুবন জানকীরে আনিব ফিরায়ে। জয় রাম, জয় সীতা, হুপ হুপ। লাফাবার আগে সতীশ দুহাতে নিজের লেজটা তুলে স্টেজের সজোরে আছড়াল। দুম দুম দমাস, প্রচণ্ড শব্দ, চারদিক ধোঁয়ায় অন্ধকার। লক্ষণ পিছনেই ছিল, কাপড় হাঁটুর উপর উঠিয়ে গেছি রে বাবা বলে দর্শকদের মধ্যে লাফিয়ে পড়ল। স্টেজের প্রথম সারিতে থানার দারোগা দুঃখতারণ সামন্ত গড়গড়া নিয়ে বসেছিলেন। লক্ষণ পড়ল একেবারে তার গড়গড়ার উপর। তামাকের আগুন ছিটকে পড়ল চারধারে। দুঃখতারণ মার মূর্তি, মানুষ মারার কারসাজি, সব কটাকে থানায় পুরব। ওদিকে বীর হনুমান টান হয়ে স্টেজের উপর শুয়ে পড়েছে, কান্না জড়ানো গলায় বলছে, আমি মরে গেছি, আমি আর বেঁচে নেই, লেজে কে বোমা বেঁধে দিয়েছে, কে আছো বাঁচাও। আবার ড্রপ পড়ল। গোপীমোহন একটা চেয়ারে চুপচাপ বসেছিল, তার কাছে এসে সবাই দাঁড়ালো। গোপীমোহন কেমন অন্যমনস্ক, কোনো কিছুতে মন নেই। সব শুনে বলল, একেবারে রাবণ বধের সিন আরম্ভ করে দাও, শেষ সিন। তাই ঠিক হলো। দুজনেই তীর ধনুক নিয়ে তৈরি, কনসার্টে যুদ্ধের বাজনা। মোক্ষম দৃশ্য। গোপীমোহন আর পরাশরের মধ্যে প্রতিযোগিতা, কে হারে কে জেতে। প্রথমেই রাবণের হুঙ্কার, আরে আরে ভিখারি রাঘব, এত স্পর্ধা তোর, সমন বিজয়ী রাবণের স্বনের অনুসাদ। রাবণ বেশ চড়া গলায় শুরু করেছিল, কিন্তু শেষ দিকে গলা থেকে 3-4 রকম সুর বের হলো, জলতরঙ্গের মতন। কয়েকজন হেসে উঠল। গোপীমোহনের মুশকিল হলো, ধনুকে তীর লাগিয়ে 1 পা বাড়িয়ে দাঁড়ালো বটে, কিন্তু চোখের সামনে 3টে রাবণ দেখল। 10 মুন্ড 20 হাত রাবণ, মাথাগুলো যেন উপরে বাঁশে গিয়ে ঠেকেছে। কাবুলি সিদ্ধি পেটে যাবার পর থেকেই এই অবস্থা। রাবণ বলে চলল, সীতা নাহি পাবে, অরণ্যে ফিরিয়া যাও বানর বান্ধব। আবার শেষ দিকে 3-4 রকম গলা। এবার রাম শুরু করল, আরে দুর্মতি রাক্ষস, খণ্ড খণ্ড করি তোরে বানাইব কিমা, তারপর চপ করি সাজাইব প্লেটে, দশানন চপ নামে বাড়িব দোকানে। যে লোকটি প্রম্পট করছিল তার চুল খাড়া হয়ে গেল, চোখ থেকে চশমা খসে পড়ল। সর্বনাশ, এ কি করছে রামচন্দ্র? বইয়ের কোথাও তো এসব কথা লেখা নেই। কিংবা যদি চাস তুই কাটলেট হতে, তাও বানাইব, নাম দিব দশমুণ্ড কাটলেট। ব্যাস, রামকে আর বলতে হলো না। স্টেজের উপর ঝাঁকে ঝাঁকে ইট বৃষ্টি। স্টেজ একদিকে কাত হয়ে পড়ল, কারণ কারা সব বাঁশ খুলে নিতে আরম্ভ করেছে। অভিনেতারা যে যেদিকে পারল পালালো,
কেবল দশানন আর রাম ছাড়া। দশানন একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসল। একটার পর একটা ঢেকুর উঠছে, ঢেকুরের সঙ্গে ওলের গন্ধ। বোঝা গেল ওল বেটে বড়ি তৈরি করা হয়েছে, তাতেই রাবণের গলার দফা রফা। রামের সিদ্ধির নেশা কেটে গেছে, হাতে ধনুকবাণ নেই, আধলা ইট। একজন লোককে খুঁজে বেড়াচ্ছে, দেখতে পেলে রাবণ বধ নয়, রঘুনাথ বধ হবে। লিসন চ্যানেলে আজকে শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা শোধ বোধ।